বাংলাদেশের মানুষের শক্তির জায়গা হইল যে বাংলাদেশের মানুষ কখনো হালও ছাড়েন নাই। এটা যত বড় প্রবল আক্রমণই আসুক তাকে প্রতিরোধ করাটা এটা বাংলাদেশের মানুষের মধ্যে সবসময়ই ছিল। এইটা হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলের, বাংলা অঞ্চলের কিংবা এই অঞ্চলের মানুষের অনেক ইতিহাসে একটা বড় ধরনের শক্তির জায়গা। এবং এইগুলি খুঁজতে গেলে, অতীতে গেলে, যেমন আখতারুজ্জামান ইলিয়াস প্রথমে লিখলেন 69-এর গণঅভ্যুত্থানকে একটা শিল্পের মধ্যে উপস্থিত করলেন, চিলেকোঠা সেপাই। তারপরে যখন খোয়াবনামা উপন্যাস লিখলেন তখন তিনি চলে গেলেন আরেকটু আগে, দেশভাগ। এবং তৃতীয় যে উপন্যাসটা তার লেখার পরিকল্পনা, কাজকর্ম, যে সমস্ত ছক ছিল, সেটা তার ছিল 1971 নিয়ে। কিন্তু তিনি এটাকে মহাস্থানগড়, পুণ্ড্রনগরী, সেখানে যে এই যে লড়াইটা হয়েছিল, পাল আমলের যে লড়াই, এখানকার বিভিন্ন ধরনের শ্রমজীবী কিংবা নিম্নবর্গের মানুষদের যে লড়াই, সেই লড়াইয়ের ধারাবাহিকতাকে তিনি অনুসন্ধান করতে চেয়েছেন। ওই ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলে। ওইটার থেকে আমরা শক্তি পেতে পারি যদি ওইটাকে ঠিকমতো আমরা অনুসন্ধান করতে পারি, যেটা কাব্যে, শিল্পে, গল্পে, উপন্যাসে আসতে পারে, যেটা যথেষ্ট ঘাটতি বা অভাব আছে। এটা 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 যারা শিল্প জগতে কাজ করছেন, কাব্য জগতে কাজ করছেন, তারাও যে আরো নিশ্চয়ই অনেক সৃষ্টি হবে। তো এইবারের এই স্বৈরশাসন বিরোধী লড়াই যেটা হলো, সেই লড়াইটা আমরা দেখলাম যে স্বৈরশাসক নিজেই কিভাবে নিজের কবর খোঁড়ে। এটা কোনো পরিকল্পিত ছিল না। এমনকি 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে সবার, এবং আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই আপনারা হয়তো কখনোই ভোট দিতে পারেন নাই, কারণ 2014 থেকে কোনো নির্বাচন হয়নি। তো ভোটাধিকারটাই ছিল না, এটা যেটা ন্যূনতম বলে গণতন্ত্রের জন্য। তো সেই অবস্থায় তার চলছিল। এবং 7ই জানুয়ারি নির্বাচনের পরে আমার নিজের মনে হয়েছে যে 7ই জানুয়ারি নির্বাচনটা তিনি যখন করে ফেললেন, এটা আমি 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 একটা লেখা লিখেছিলাম, অনির্বাচনের মধ্যে দিয়ে যিনি যখন ক্ষমতায় জেগে বসলেন, তখন সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর রকম বিষণ্ণতা তৈরি হলো। আমি অনুভব করতে পারতাম যে একটা সামাজিক বিষয়, সোশ্যাল ডিপ্রেশনের মতো। একটা মানুষ তো ব্যক্তিগত বিষণ্ণতায় ভোগে অনেক সময়, পুরো সোসাইটি একটা বিষণ্ণতার মধ্যে পড়ছে, যে মনে হয় আর কিছুই হবে না, এইভাবেই লুটপাট চলবে, অত্যাচার চলবে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত এই যে নির্যাতন, অত্যাচার, সেটার বোধহয় আর কোনো শেষ হবে না, যা খুশি তাই তারা করবে। সেরকম একটা পরিস্থিতিতে একটা আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনের মধ্যে সকল স্তরের মানুষের সমর্থনটা ক্রমান্বয়ে যখন নির্বিচার হত্যাকাণ্ড শুরু হয় তখন হয়। সেই সময় আমাদের বেদনার সঙ্গে আমরা অনুভব করি তার আগের থেকে এই গত 10-15 বছরে আমি বহুবার বিভিন্ন লেখা এবং বক্তব্যে আমি বলেছি যে আমাদের প্রধান সংকট হচ্ছে বুদ্ধিবৃত্তিক জগতে একটা ধস নেমেছে। এই বুদ্ধিবৃত্তিক জগৎ তার লোভের জন্য এবং লাভের জন্য এত রকম আপোষের মধ্যে গেছে। একটা পদ পেতে হবে বিশ্ববিদ্যালয়ে, একটা প্রতিষ্ঠানে একটা পদ পেতে হবে, কিংবা একটা প্রজেক্ট পাইতে হবে, কিংবা একটা বিজ্ঞাপনের জায়গা তৈরি করতে হবে, সরকারের একটা সুবিধা পাইতে হবে। এইটার পেছনে ছুটতে ছুটতে আমাদের লেখক, শিল্পী, বুদ্ধিবৃত্তির জগতে এমন একটা ধস নামলো যে সেখান থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল, একটা চোরাবালির মতো পড়ে যাচ্ছে, সবাই পড়ে যাচ্ছে এর মধ্যে। ওর মধ্যে থেকে তরুণ কিছু কিছু কণ্ঠ আমরা পেতাম যারা এর বাইরে থাকার চেষ্টা করেছেন বিভিন্ন সময়। সেটাও আবার বিভিন্ন রকম হুমকি ছিল। ছবি আঁকা যাবে না, কার্টুন আঁকা যাবে না, কথা বলা যাবে না, কবিতা লেখার জন্য, গান গাওয়ার জন্য, তারপরে কার্টুন আঁকার জন্য বিভিন্ন জনের শাস্তি হচ্ছে। কবি লেখার জন্য তাকে রিমান্ডে নিয়ে জামিন হয় না, মারা গেলেন মোশতাক, কিংবা কার্টুনিস্ট কিশোর, তার উপরে অত্যাচার হইল। এরকম একের পর এক হচ্ছে। মাইদুল ইসলাম শুধুমাত্র লিখেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধু একটা শব্দ লিখেছিলেন, হাসি, তারপরে একটা গ্যাপ দিয়ে না, আমরা এখন হাসি না। এটার জন্য তার বিরুদ্ধে মামলা হইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপরে ছাত্রলীগের ছেলেরা তার উপরে জুলুম শুরু করলো নানা রকম।
জেলে যাইতে হইল, এরকম একটা অবস্থা। তো সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের খবর নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে দুর্নীতি লুটপাট হচ্ছে, সেটার বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলন করছেন, যারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা আন্দোলন করছে। আবার তার চাইতে বেশি সংখ্যক শিক্ষক ওই দুর্নীতি লুটপাটের পক্ষে মানববন্ধন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশাল সংখ্যক শিক্ষক, কোনো নির্বাচন হয়নি, তারা বিবৃতি দিচ্ছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিরকম একটা সংকট এবং কিরকম একটা মানে জনগণের মধ্যে সবচাইতে বড় অপরাধ কিংবা আপোষকামিতা কিংবা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা এই বুদ্ধিবৃত্তিক জগৎ থেকেই হয়েছে। সেটাই আমাদের বড় সমস্যা ছিল। সেইটার একটা বড় ধরনের ধাক্কা এই স্বৈর শাসনের শেষ কালে হয়েছে এবং এটা স্বৈর শাসক নিজেই এই অবস্থা তৈরি করেছেন, একের পর এক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ওই পরিস্থিতিটা তৈরি করেছেন। তো আমার কাছে মনে হয় যে এই যে গণঅভ্যুত্থান যেটা হলো, সেই গণঅভ্যুত্থানের কয়েকটা বৈশিষ্ট্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইটার কোনো পরিকল্পনা ছিল না আগের থেকে। সরকার পতনের পরে কি হবে, রাষ্ট্র কি হবে, এই যে এখন অনেকে বিপ্লব বলেন, এটা আসলে কোনো অর্থহীন। এটা কোনো বিপ্লব তো আগে থেকে তার লক্ষ্য থাকে, ঘোষণা থাকে, নানান কিছু থাকে, সাংগঠনিক শক্তি থাকে, রাজনৈতিক শক্তি থাকে। এইগুলো কিছুই ছিল না। কোনো রাজনৈতিক কোনো একটা ভিশন যাকে বলে সেটার কিছুই ছিল না। কিন্তু এই স্বৈর শাসনকে উচ্ছেদ করতে হবে, এইটা একটা ব্যাপক সমর্থন তৈরি হয় মানুষের মধ্যে থেকে। এমনকি আওয়ামী লীগের মধ্যেও আমার মনে আছে, আমি এই তার ধরেন বছর খানেক আগে করোনার পর মাদারীপুরে একটা আলোচনা সভা হচ্ছে এবং সেই আলোচনা সভায় আমার পাশে ওই এলাকার আওয়ামী লীগের একজন নেতা। আমি খুবই বিরক্ত যে আমার পাশে একজন আওয়ামী লীগের নেতা, এরকম একটা নিশ্চয়ই লুটপাটটাও কিংবা এই ধরনের কিছু একটা হবে। সেই লোক আলোচনার মাঝখানে আমাকে বলছেন যে এই নেত্রী শেখ হাসিনা তো দেশটাকে শেষ করে ফেললো, কি করা যায় এখন বলেন তো। উনি কিন্তু আওয়ামী লীগ করেন, মানে আওয়ামী লীগের ভেতরেও বহু মানুষ ছিল যারা এটাকে গ্রহণ করতে পারছিল না। যেমন রামপাল নিয়ে আমরা যখন সুন্দরবন রক্ষার জন্য কথা বলছি, কাজ করছি, লড়াই হচ্ছে, লং মার্চ হচ্ছে, সেই সময় আমি দেখেছি যে আওয়ামী লীগের ভেতরেই অনেকে বলেছেন যে ঠিক হচ্ছে না। এখন এটা তো আর রাজনৈতিক দল, বাংলাদেশে আর রাজনৈতিক দল বলে তো কিছু ছিল না। এটা তো রাজনৈতিক দল আর ছিল না, এটা একটা অফিসের মতো ছিল, কর্পোরেট অফিস। ওপরে বস যা নির্দেশ দিচ্ছেন সেভাবে হচ্ছে। এটা রাজনৈতিক দলের যে নিজেদের কর্মীদের একটা ভূমিকা থাকে, নির্বাচনের মধ্যে দিয়ে কমিটি হয়, কিছুই ছিল না। অন্য যে বড় রাজনৈতিক দল আছে তাদেরও এই একই অবস্থা। এটা একটা বসের মতো, বস থেকে সমস্ত কিছু হয়। তো এইরকম একটা অবস্থায় আওয়ামী লীগের লোকজন অনেকে বিরক্ত ছিল, তারা চুপচাপ ছিল, তারা আর তাদের পক্ষে আর দাঁড়াইতে পারেনি। কিন্তু যখন নির্বিচার হত্যাকাণ্ড শুরু হয় তখন এটার পতনটা অবশ্যম্ভাবী হয়ে যায়। কিন্তু এটার কোনো এইটার বলা যায় যে সমস্ত ক্ষোভ কেন্দ্রীভূত হয়ে একীভূত হয়ে এই ঘটনাটা ঘটে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি। যেমন আগে 69-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ছিল, 90-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ছিল, এইবারে এরকম কোনো রাজনৈতিক দল ছিল। এটা একটা বড় বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো নির্দিষ্ট কেন্দ্রও ছিল না। একটা কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে এরকমও ছিল না। তার ফলে অসংখ্য কেন্দ্র তৈরি হয়েছিল এবং তার ফলে স্বতঃস্ফূর্ততা তার মধ্যে এসেছিল। এবং সেইখানে আপনি দেয়ালের লেখার মধ্যে তার একটা প্রতিফলন পাওয়া যায় যে কোনো একক কথাবার্তা হচ্ছে না, এবং তার মধ্যে থেকে যেসব কথাবার্তা হচ্ছে এবং সৃজনশীলতার একটা বলা যায় যে সৃজনশীলতার একটা মহা প্রতিফলন আমরা দেয়ালে দেয়ালে দেখলাম। সে ছবি আঁকা, কার্টুন, বাক্য এবং সমস্ত কিছুর মধ্যে যে বাণীগুলি পাওয়া যায়, সেখানে দেখা যায় যে বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে দেওয়ালগুলির মধ্যে। এটা আমি পরে খেয়াল করলাম যে দেয়ালে যে গ্রাফিতিগুলি আছে বা লেখাগুলো আছে, যার মধ্যে সৃজনশীলতার একটা বলা যায় যে এই যে খুবই কাঁচা হাতেও অনেক লেখা, কাঁচা হাতে ছবি আঁকা, কিন্তু তার মধ্যে থেকে যে
বার্তাটা আসছে, সেই বার্তাটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন। পরে যারা ক্ষমতা এসছেন, যারা অন্তর্বর্তী সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ইত্যাদি যারা আছেন, যারা এখন ক্ষমতার সাথে যুক্ত আছেন, তাদের মধ্যে কিন্তু ওইটার প্রতিফলন আমি খুব বেশি দেখি না। যে আকাঙ্ক্ষাটা দেয়ালগুলিতে ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের, সেইটার প্রতিফলন বর্তমানে যারা নিজেদের খুব ক্ষমতাবান মনে করছেন তাদের মধ্যে পাচ্ছি না। তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে বরঞ্চ একটা বৈষম্যবাদী রাজনীতি কিংবা বৈষম্যবাদী সংস্কৃতি, সেটার একটা দেখা যাচ্ছে যে নানান রকম নড়াচড়া সেখানে দেখা যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এখানে শ্রমিকদের অংশগ্রহণ ছিল ব্যাপক, এখানে নারীর অংশগ্রহণ ছিল ব্যাপক। এই দুইটাও খুব গুরুত্বপূর্ণ। শুধু তরুণদের বিষয় না, এখানে যে আপনি যারা নিহত হয়েছেন তাদের একটা বড় অংশ হচ্ছে শ্রমিক। তারপরে যে শিক্ষার্থী হিসাবে আমরা যাদের চিনি তারা হচ্ছে প্রধানত শ্রমজীবী কম আয়ের মানুষের পরিবারের সন্তান। আপনি যদি আবু সাইদের কথা ধরেন, তো এরা হচ্ছে শ্রমজীবী মানুষ। এটা মুক্তিযুদ্ধের মতোই, মুক্তিযুদ্ধ যেমন শ্রমজীবী মানুষেরাই অংশগ্রহণ করেছেন প্রধানত, এবং পরে তাদের খোঁজ পাওয়া যায় নাই। এই সময় গণঅভ্যুত্থানেও তাই, যে তাদের মধ্যে থেকেই মানুষ মারা গেল, এবং এখনো পর্যন্ত যারা আহত নিহত তাদের যথাযথভাবে তালিকাও হয় নাই, এবং তাদের দায়িত্ব যেটা রাষ্ট্রের নেওয়ার কথা সেটাও নেওয়া হয়নি এখন পর্যন্ত। যদি অনেক রকম আমরা আওয়াজ টাওয়াজ শুনছি, কিন্তু এই প্রাথমিক কাজটাই হয়নি এখন পর্যন্ত। তো এরকম একটা অবস্থায় যে লেখক শিল্পীরা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিংবা এই যে ধস নামায় রাজ কবি কিংবা রাজ লেখকে পরিণত হয়েছিলেন, তারা একটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। এবং শেখ হাসিনা যেটা বড় ক্ষতি করেছেন বাংলাদেশের জন্য, যে তিনি তার সমস্ত অপরাধ, অপকর্ম, লুণ্ঠন, সম্পদ পাচার, সম্পদের কেন্দ্রীভবন, অত্যাচার, সমস্ত কিছুকে উপরে একটা পোশাক পরিয়েছেন, কিংবা একটা তার উপর একটা আবরণ দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে। মুক্তিযুদ্ধের এত বড় ক্ষতি আর কোনো সরকার করেনি, মুক্তিযুদ্ধের চেতনার এত বড় ক্ষতি। কারণ তার মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগের শাসন, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মানে হচ্ছে দুঃশাসন, তার মানে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে দুঃশাসন। এরকম একটা অবস্থা শেখ হাসিনা সরকার তৈরি করছে। তো তার বিরুদ্ধে এই গণঅভ্যুত্থানটা আমি মনে করি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। এবং আমার মনে আছে যে 2রা আগস্ট যখন দ্রোহযাত্রা হয়, তখন আমি একটা কথা বলেছিলাম, যেটা আমি এখনো বলতে চাই, যে মুক্তিযুদ্ধকে আমাদের এই দুঃশাসকদের কাছ থেকে পুনরুদ্ধার করতে হবে। দেশ যেমন পুনরুদ্ধার করতে হবে, মুক্তিযুদ্ধটাকেও পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ সমর্থক নয়, মুক্তিযুদ্ধ জনগণ করেছে, এবং মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ ছিল, যেটা হয় নাই বলেই এই গণঅভ্যুত্থানের তৈরি দরকার হলো। তার মানে এই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার একটা আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছে। তো এখন আবার বৈষম্যবাদী রাজনীতি ইত্যাদি আমরা শুনি, এবং ধর্মের নামে, জাতির নামে, আমরা যদি বৈষম্যের কথা ধরি, ধর্ম, লিঙ্গ, জাতি, শ্রেণী, এইটার ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য যদি দূর না হয়, যদি ধর্মের জন্য, এখন যেমন বাংলাদেশে যারা অমুসলিম, তাদের মধ্যে একটা বড় অংশের মধ্যে একটা নিরাপত্তাহীনতা বোধ আছে। এই নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আক্রমণের ঘটনা ঘটেছে, এবং তার সাথে বড় কথা হচ্ছে ভারতে একটা ভয়ঙ্কর রকম অপপ্রচার হচ্ছে। সব মিলিয়েই একটা নিরাপত্তাহীনতার বোধ আছে, যেটা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যে তাদের নিরাপত্তাহীনতার বোধ আছে। আমরা যদি বলি যে বাংলাদেশের খুব সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এটা একজন মুসলিম বললে হবে না, এটা অমুসলিমকে বলতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি বলে যে হ্যাঁ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তাইলে সেটা নিশ্চিত হবে। যেমন সংখ্যালঘু জাতি যারা আছে, তারা যদি বলে যে হ্যাঁ জাতি বিদ্বেষ নাই, এখানে আমরা ভালো আছি, তাইলে সেটা অর্থপূর্ণ। বাঙালিরা যদি বলে যে এখানে সব অবাঙালিরা খুব ভালো আছে, এটা বললে হবে না। কিংবা পুরুষরা যদি বলে যে আমাদের এখানে কোনো নারী নির্যাতন নাই, নারীরা এখানে খুব ভালো আছে, বললে হবে না, এটা নারীর বলতে হবে। কিংবা অন্য লিঙ্গীয় বৈচিত্র্য যাদের আছে, অন্যান্য লিঙ্গের মানুষ, তাদের বলতে হবে। মুসলমানদের মধ্যেই
একটা বড় অংশ, এই যে মুসলমানদের মধ্যে এত রকম তরিকা, তাদের মধ্যেই যারা সংখ্যালঘু দুর্বল, সেটা আহমদিয়া হইতে পারে কিংবা কোনো মাজারের অংশ হইতে পারে, আপনারা মাজার নিয়ে কর্মসূচিও করেছেন, তারাও কিন্তু নানা রকম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো তার মানে হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে যে গণঅভ্যুত্থান, সেটাকে গায়েব করে দেওয়ার মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের মতো, এটা ৭২-৭৩-এর সময় কিংবা ৭৫-এর ১৫ই আগস্টের পরের সময়ে, ওই সময় যে অস্থিরতা কিংবা অনিশ্চয়তা, সেটার একটা প্রতিচ্ছবি এখন আবার দেখা যাচ্ছে। সুতরাং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে আবার পরাজিত করার যে তৎপরতা, সেই তৎপরতার ব্যাপারে আমি মনে করি যে লেখক, শিল্পী, কবি, সাংস্কৃতিক জগতের একটা বড় ধরনের প্রতিরোধ কিংবা তার একটা নজরদারি থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে যারা সৃজনশীল জগতের সাথে আছেন, যেমন এটা আমার কাছে খুব বৈপরীত্য মনে হয় যে এই গণঅভ্যুত্থানের সময় একটা, যেটা আমি বললাম যে সৃজনশীলতার একটা স্ফুরণ সারা দেশ জুড়ে দেওয়ালে দেওয়ালে আমরা দেখেছি। গানের মধ্যে আসছে, নতুন নতুন কবিতা তৈরি হয়েছে, নতুন গান তৈরি হয়েছে, কিন্তু তারপরে পরে হঠাৎ করে দেখা গেল যে সমস্ত চিত্র শিল্পকলার উপরে আক্রমণ হচ্ছে, ভাস্কর্যের উপরে আক্রমণ হচ্ছে, সমস্ত ধরনের সৃজনশীল কাজের উপর আক্রমণ হচ্ছে। এই দুইটা মেলে না। যে গণঅভ্যুত্থানের সময় এরকম সৃজনশীলতার মধ্যে দিয়ে যে গণঅভ্যুত্থান হয়, তারপরে কি করে আবার সৃজনশীল কাজের উপরে আক্রমণ হয়, এটা তো দুইটা মেলে না। তার মানে এখানে কিছু পুরো জিনিসটাকে নষ্ট করার কিংবা গায়েব করে দেওয়ার কিংবা পুরো জিনিসটাকে হাইজ্যাক করার একটা কিছু কিছু শক্তি এখানে তৈরি হয়েছে, যারা বৈষম্যবাদী রাজনীতি নিয়ে অগ্রসর হইতে চায়। তো বৈষম্যবাদী রাজনীতি, সেটা ধর্মের নামে হোক কিংবা সেটা জাতির নামে হোক, সেটা লিঙ্গের নামে হোক, সেটাকে প্রতিরোধ করা দরকার। আমরা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা শুধুমাত্র বলেছিলেন তৃতীয় লিঙ্গের অধিকারের কথা। শুধুমাত্র এই কথাটা বলার জন্য সরকারের একটা কমিটি, পুরো কমিটি বাতিল হয়ে গেল। এই কমিটিতে তিনি ছিলেন। তো তার মানে এগুলি সহ্যই করতে পারে না যে বৈষম্যের কথাটা উচ্চারণ করলেই অনেকের অসুবিধা হচ্ছে। সেজন্য এটা সমাধান হচ্ছে যে এটা আমাদের আরো বেশি বেশি করে উচ্চারণ করতে হবে। তো এই বৈষম্যবাদী রাজনীতি এবং সংস্কৃতি চর্চাকে পরাজিত করার প্রধান পথই হচ্ছে এই সাংস্কৃতিক প্রতিরোধ। এই সাংস্কৃতিক প্রতিরোধটাই আমি আশাবাদী যে আপনারা সংস্কৃতি বাংলায় যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন, এর মধ্যে থেকে এই জায়গা, এই কণ্ঠটা সোচ্চার হতে পারবে। লেখার মধ্যে, ছবি আঁকার মধ্যে, কথার মধ্যে দিয়ে এটা শক্তি অর্জন করতে পারবে। এবং এটা সক্রিয়তা যত বাড়ে, ততই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষাটা মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের মধ্যে এসছে, সেই লড়াইটা, যে মানুষেরা এই লড়াইয়ের মধ্যে আছেন, সেই লড়াইটা শক্তিশালী হবে। তো আমি সেই আশাবাদ রাখি এবং আপনাদের কাছ থেকে আমাদের সেই রকম একটা বড় প্রত্যাশা। আশা করি সংস্কৃতি বাংলায় এই যাত্রায় বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরিতে একটা বড় ধরনের অবদান রাখবে। এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আবার আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।